হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে 3টে স্টক নিয়ে আলোচনা করব, তার সাথে আরও দুটো এক্সট্রা স্টক নিয়ে আলোচনা করব। কিন্তু সেখানে যাওয়ার আগে দেখা যাক নিফটি ফিফটি কেমন পারফর্ম করলো আজকে। তো দেখুন আজকে নিফটি ফিফটি 0.15% ডাউন গেছে, 33 পয়েন্ট মতো ডাউন গেছে, ট্রেড করছে 22,442 পয়েন্টে। তো আজকে সারাদিনের নিফটি ফিফটির চলাফেরা দেখলে বুঝতে পারবেন যে আপ ডাউন করছিল, মানে কখনো 22,500 550-র উপরেও যাচ্ছে, কখনো নিচে নামছে। তো আলটিমেটলি দেখুন 33 পয়েন্ট ডাউনে গিয়ে ক্লোজ দিয়েছে। তো আগের যেটা বলে রেখেছিলাম যে এই চ্যানেলের মধ্যেই যেহেতু আছে, সেহেতু এখন কোনো প্রবলেম দেখছি না। এরকম ভোলাটিলিটি এখন থাকবে, মানে ভোটের রেজাল্ট আউট না হওয়া অবধি। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন পারফরমেন্স দেখায়। তো এই যে মানে সেন্সেক্স দেখবেন আজকে একটু মার্জিনাল গেইন দেয়। তো মেনলি প্রাইভেট ব্যাংক এবং আইটি স্টকগুলো কোনো রকমের নিফটি ফিফটিকে বা সেন্সেক্সকে বাঁচিয়ে রেখেছে, সেটাই এখানে বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে সেন্সেক্স আজকে 17 পয়েন্ট মতো বেড়েছে। আর এখানে দেখবেন নিফটি ক্লাইম্ড লেখা আছে, এটা ক্লাইম্ড হবে না, ডিক্লাইন্ড হবে। 33 পয়েন্ট মতো ডিক্লাইন করেছে, দিয়ে ট্রেড করছে 22,442 পয়েন্টে। ওভারঅল যদি দেখেন যে আজকে কোন স্টকগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং কোনগুলো খারাপ, তো দেখতে পাচ্ছেন যে টাইটান আর আদানি এন্টারপ্রাইজ, ভারত পেট্রোলিয়াম, এগুলো খুব বাজে পারফরমেন্স দেখিয়েছে। আর ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, টাটা কনসালটেন্সি সার্ভিস, এগুলো খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। কোটাকের রেজাল্ট খুব ভালো হয়েছিল, ব্রিটানিয়ারও, তো সেই কারণে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর ওভারঅল সেক্টর ওয়াইজ যদি দেখেন তাহলে কনস্ট্রাকশন, কনজিউমার গুডস, নিফটি হেলথ, প্রাইভেট ব্যাংক, ফার্মা, আইটি, এগুলো পজিটিভেই ক্লোজ দেয়। আর যদি দেখেন যে ব্যাংক নিফটি, অটোমোবাইল নিফটি, ফাইন্যান্সিয়াল সার্ভিস, তো মেটাল, এনার্জি, এইগুলো সবই, মিডিয়া এন্টারটেনমেন্ট, নিফটি কনজিউমার, পিএসইউ ব্যাংক খুব বাজেভাবে পিটেছে আজকে, মানে অনেক ডাউন গেছে। তো চলুন এবার ওই স্টকগুলোতে যাওয়া যাক। আজকের প্রথম যে স্টক সেটা হলো টাইটান কোম্পানি। তো দেখতে পাচ্ছেন টাইটান কোম্পানি আজকে 7%-এরও উপর কিন্তু ডাউন গেছে, মানে 253 টাকা 75 পয়সা ডাউন গেছে, 3280 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো চ্যানেলটা যেটা ড্র করে রেখেছি, মানে যে সাপোর্ট লেভেলটা 3250, এই লেভেলটার কাছেই কিন্তু একটু ধাক্কা খেয়ে উপরে উঠে দেখবেন 3280 লেভেলটাতে কিন্তু গিয়ে ক্লোজ দিয়েছে। তো ফার্স্ট সাপোর্ট লেভেল কিন্তু এই লেভেলটাই মানে সাপোর্ট হিসেবে নিয়েছে। যদি দেখেন যে কালকে আরও ডাউন যাচ্ছে, মোটামুটি 3100 লেভেলটা, এই যে লেভেলটা যেটা রয়েছে, এই 3100 লেভেলটার কাছে যদি আসে, তাহলে কিন্তু ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। আর এটা যেহেতু মানে লং টার্ম বেসিসে যদি কেউ নিতে চান, তাহলে কিন্তু দেখতে পারেন। কারণ এটার রিকভারি যে খুব ফাস্ট হবে এমন কোনো কিন্তু মানে নেই, কারণ অনেক বড় মার্কেট ক্যাপওয়ালা কোম্পানি, তো রিকভার করতে হয়তো একটু সময় লাগবে। আর অবশ্যই আপনার ভাবনা চিন্তা করে নেবেন, কোনো রকমের রেকমেন্ডেশন নয়, কিন্তু যেহেতু সাপোর্ট লেভেলগুলোতে এলে ইনভেস্টারদের জন্য কিন্তু অ্যাট্রাকটিভ লেভেল হয়, সেই কারণে কিন্তু স্টকগুলো ডিসকাস করা হচ্ছে। তো এই যে স্টকটা এতটা ফল করেছে, তার পিছনে কারণ রয়েছে। তো দেখুন যে প্রফিট কিন্তু হয়েছে এদের Q4-এ, রেজাল্ট কিন্তু বিশাল যে খারাপ করেছে তা না, মিক্স বলা যেতে পারে। তো দেখুন প্রফিট যেটা হয়েছে 7.71 বিলিয়ন রুপিস, মানে 771 কোটি। তো 771 কোটি মতো কিন্তু প্রফিট হয়েছে, কিন্তু প্রফিটের যেটা এক্সপেকটেশন ছিল, মানে মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল, সেটা হচ্ছে 876 কোটি মতো এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনটা এরা বিট করতে পারেনি। তো যে কারণে কিন্তু দেখবেন স্টকটা আজকে মানে ভালো রকম ফল করেছে। আর যদি দেখেন যে ইপিএসটাও একটু বেড়েছে, 8.69 হয়েছে, 8.22 ছিল সেখান থেকে। আর যদি রেভিনিউ ফ্রম অপারেশন দেখেন, তো রেভিনিউ বেড়েছে 112.29 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা আগের বছর এই কোয়ার্টারে 92.15 বিলিয়ন রুপিস ছিল। আর বোর্ড ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে 11 টাকা প্রতি শেয়ার। স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টাটা টেকনোলজিস লিমিটেড। তো টাটা টেকনোলজিস দেখুন আজকে 3.83% ডাউন গেছে, 41 টাকা 60 পয়সা ডাউন গেছে, 1045 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা দেখুন লিস্টিংয়ের পর থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড ফলো করে কিন্তু নিচের দিকে আসছে, এই জায়গাটা লক্ষ্য করতে পারেন। তো দেখুন যে স্টকটার মোটামুটি এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু এখনও ব্রেক হয়নি, মানে
ওই 1025 এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা এখনও ব্রেক হয়নি। যদি এটা ব্রেক করে আরও নিচে যায় তাহলে কিন্তু স্টকটা আরও নেগেটিভ হয়ে যাবে বা আরও উইক হয়ে পড়বে। তো এই স্টকটাও আজকে যে ডাউন গেছে তার পিছনে কারণ রয়েছে, কারণ এই স্টকটার যেটা Q4 এর প্রফিট সেটা ফল করেছে। তো দেখতে পাচ্ছেন যে এটা মানে 27.4% মানে মার্চ কোয়ার্টারের নেট প্রফিট কিন্তু ফল হয়। তো চলুন আরও ডিটেলে দেখা যাক কেমন কি রেজাল্টটা করেছে। তো দেখুন, যদি মার্চ কোয়ার্টারের নেট প্রফিট আফটার ট্যাক্স দেখেন সেটা হয়েছে 1.57 বিলিয়ন রুপিস, যেটা আগের বছর এই কোয়ার্টারে ছিল 2.17 বিলিয়ন রুপিস। তো প্রফিটে ভালো রকম ডিপ করেছে। আর রেভিনিউ যদি দেখেন তো রেভিনিউ যেটা হয়েছে সেটা হচ্ছে 13.01 বিলিয়ন রুপিস, যেটা আগের বছর এই কোয়ার্টারে ছিল 14.02 বিলিয়ন রুপিস। আর প্রত্যেক শেয়ার পিছু 8.40 টাকা করে ডিভিডেন্ড ঘোষণা হয়েছে। আর একটা নিউজ আছে যে ওয়ারেন কেভিন হ্যারিস এর যেটা সিইও ছিল সেটাকে আবার নতুন করে অ্যাপয়েন্ট করেছে এবং ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন, সেই হিসাবে কিন্তু আবার অ্যাপয়েন্ট করেছেন। আর স্পেশাল ডিভিডেন্ডও দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 1.65 টাকা প্রতি শেয়ার পিছু। তো স্টকটার রেজাল্ট যেহেতু খুব একটা ভালো হয়নি, মানে প্রফিট বলুন বা রেভিনিউ বলুন দুটোই ডিপ করেছে, সে কারণে কিন্তু স্টকটা মার খাচ্ছে বা অনেকটা নিচে নেমেছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড। তো এই স্টকটাও দেখুন 3.96% ডাউন গেছে, 118.60 টাকা ডাউন গেছে, ট্রেড করছে 1874.65 টাকা। তো এই স্টকটা যখন হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট পাবলিশ হয় তখন এই রকম জায়গায় যে ফলটা করেছিল তারপর থেকে দেখুন সুন্দর রান আপ দিয়ে কিন্তু উপরের দিকে উঠছে। তো এই যে একটা মানে ট্রেন্ড লাইন আমি ড্র করে রেখেছি, আপওয়ার্ড দিকে মুভমেন্ট দিচ্ছে, সেই ট্রেন্ড লাইনটার কিন্তু এখনও ব্রেক ডাউন হয়নি। আজকে যদি দেখেন একদম এক্স্যাক্টলি ওই যে ট্রেন্ড লাইনের কাছেই কিন্তু সাপোর্টটা নিয়েছে। যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক ডাউন করে নিচে আসে তাহলে এই নেক্সট যে সাপোর্ট লাইন কিন্তু এই লাইনটা হবে, যেটা আমি ড্র করে রেখেছি। কেন না, আগে দেখবেন এই জায়গায় কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছিল দুবার, তারপর এই লেভেলটাকে ব্রেক করে উপরে ওঠে। তো এই ট্রেন্ড লাইনটা যেটা ড্র করে রেখেছি এটাকে যদি ব্রেক করে এই পজিশনে তাহলে কিন্তু আরও নিচে নেমে এলে নেক্সট যে সাপোর্ট লাইন হবে সেখানে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন পারফরমেন্স দেয়। আর আজকে এর পিছনে ফলের কারণ হচ্ছে যে শুধু আজকে বলে না, কয়েকদিন ধরেই ফল করছে, তার কারণ 2 মে এর Q4 এর যেটা আর্নিংস সেটা রিলিজ করে, যেটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করেনি, মানে 38% প্রফিট কিন্তু ফল করেছে, যে কারণে কিন্তু স্টকটা কয়েকদিন ধরে মানে নেগেটিভ গিয়ে ক্লোজ দিচ্ছে। তো দেখুন, যেটা প্রফিট হয়েছে সেটা হয়েছে 4.51 বিলিয়ন রুপিস, যেটা আগের বছরে ছিল কিন্তু 7.22 বিলিয়ন রুপিস। তো দেখতেই পাচ্ছেন প্রফিটে কিন্তু ভালো রকম ডিপ পড়েছে, মানে এখান থেকে কিন্তু প্রফিট এখানে গিয়ে দাঁড়িয়েছে। আর যদি দেখেন যে ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট প্রি ট্যাক্স প্রফিট সেইটা কিন্তু বেড়েছে, 84% হয়েছে। আর যদি দেখেন কমার্শিয়াল মাইনিং সেগমেন্টে সেইটা কিন্তু লস হয়েছে, কত না দেখুন 2.01 বিলিয়ন রুপিস কম্পেয়ার টু প্রফিট 2.31 বিলিয়ন রুপিস। আর যদি দেখেন যে এর মাইনিং এবং ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টটার যেটা স্ট্রং পারফরমেন্স দিয়েছে, যেটা প্রফিট কিন্তু ছিল তার থেকে ডবল হয়েছে এবং এখন যেটা প্রফিট দাঁড়িয়েছে সেটা হচ্ছে 15.71 বিলিয়ন রুপিস। আর রেভিনিউও মানে বেড়েছে 0.8% হয়েছে, নিয়ে 291.80 বিলিয়ন রুপিস দাঁড়িয়েছে। সে তুলনায় যদি দেখেন যে এক্সপেন্স সেটাও কিন্তু বেড়েছে 2.7%, এক্সপেন্স হয়েছে 283.08 বিলিয়ন রুপিস। তো ওভারঅল দেখবেন রেজাল্ট কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি, বাজে পারফরমেন্স করেছে। তার সাথে আরও একটা খারাপ নিউজ আছে, যেটা হচ্ছে যে দেখুন যে আদানি কোম্পানিগুলো সেবির কাছ থেকে কিন্তু একটা নোটিশ পেয়েছে ভায়োলেশনের জন্য। তো ওটাই এখানে কিন্তু লেখা আছে ডিটেলে যে সেবির কাছ থেকে কিন্তু এরা মানে রেগুলেটরি নোটিশ পায় ভায়োলেশনসের জন্য। তো কি হয়েছে আরও ডিটেলে দেখা যাক একটু। তো দেখুন এখানে লেখা আছে যে দ্য রেগুলেটর বিগ্যান probing the Adani Group led by billionaire Gautam Adani after Hindenburg Research in January 2023 alleged improper use of tax havens and stock manipulation by the group। মানে যেটা অ্যালিগেশন যেটা ছিল সেটা কি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে improper use of tax havens and stock manipulation by the group।
অ্যাকুইজিশন দ্য গ্রুপ হ্যাজ ডিনাইড, যদিও গ্রুপ কিন্তু এটা ডিনাই করেছে। আদানি এন্টারপ্রাইজ সেড অন থার্সডে দ্যাট দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মানে সেবি হ্যাড সেন্ট ইট টু নোটিসেস in the January-March quarter of this year, saying it had not complied with provisions for listed companies and had violated disclosure rule on some related party transaction. তো রিলেটেড পার্টি ট্রানজ্যাকশানে কিন্তু কিছু রুল ভায়োলেট করা হয়েছে এবং নন কমপ্লায়েন্ট উইথ প্রভিশন ফর লিস্টেড কোম্পানিও রয়েছে। তো যেগুলো কিন্তু এই স্টকটার জন্য কিন্তু খারাপ খবর, সে কারণে দেখবেন স্টকটা কয়েকদিন ধরে কিন্তু ধীরে ধীরে নিচে নামছে। আর শুধু এই স্টকগুলো না, তার সাথে দেখবেন আরও কয়েকটা আদানি গ্রুপের স্টক রয়েছে, যেমন আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, আদানি এনার্জি সলিউশন, আদানি উইলমার, আদানি পোর্টস, এই সমস্তগুলোর ক্ষেত্রেও কিন্তু ওই নোটিশটি এসেছে। যে কারণে দেখবেন এই সমস্ত স্টকই কিন্তু আজকেও বাজে পারফরমেন্স দেখিয়েছে। যদিও কোম্পানির তরফ থেকে বলা হয় যে এটা খুব একটা এফেক্ট ফেলবে না, হ্যাড নো ম্যাটেরিয়াল, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, হ্যাভ নো ম্যাটেরিয়াল কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট for relevant financial statement and there was no material non-compliance of applicable laws and regulations। কিন্তু তবুও একটা সেন্টিমেন্ট খারাপ হয়, যে কারণে কিন্তু স্টক মার্কেট তার রিয়াকশন দেখিয়ে দিয়েছে আজকে। এছাড়াও চলুন আরও দুটো স্টক নিয়ে ডিসকাস করা যাক। ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার। তো দেখুন স্টকটা আজকে কিন্তু 4.59% ডাউন গেছে, 108 টাকা 65 পয়সা ডাউন গেছে, 2256 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা নিয়ে কেন আলোচনা করছি, আগে যেহেতু এই স্টকটা বলেছিলাম যে একদম এর যেটা অল টাইম হাই সেই লেভেলের কাছে কিন্তু ট্রেড করেছে বা ধাক্কা খেয়ে নিচে নেমেছে। তো আমি বারবার বলি যে এই লেভেলটাকে যদি ব্রেকআউট দেয়, মানে একটা কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু এখানে ফর্ম হতে হতো যদি ব্রেকআউট দিত, কিন্তু দেখুন ওখানে কিন্তু কনফার্মেশন যে ক্যান্ডেল সেটা কিন্তু ফর্ম হয়নি, মানে ওই লেভেলেই দেখুন তার পরের দিন ধাক্কা খেয়ে কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসছে। তার মানে এবারও কিন্তু ব্রেকআউট দিতে পারেনি। তো ব্রেকআউট দিতে না পারা মানে কিন্তু একটু নিচে আসার সম্ভাবনা থাকে। তো সেইটাই হচ্ছে, দেখুন পরপর দুদিন কিন্তু ডাউন গেছে। স্টকটা যেহেতু অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, তো স্টকটার উপর একটু নজর রাখবেন, একটু নিচে এলে ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবলেও ভাবতে পারেন। আর স্টকটার কিন্তু রেজাল্ট এখনই না, ওই 30শে মে রেজাল্ট আছে, তো রেজাল্টের দিকেও নজর রেখে কাজকর্ম করতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো দেখুন বরুণ বেভারেজেস আজকে 0.03% বেড়ে ক্লোজ দিয়েছে, মানে 45 পয়সা বেড়ে ক্লোজ দিয়েছে, 1507 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো ট্রেডিং আওয়ার্সে যদি এই স্টকটার দিকে তাকান বা লক্ষ্য করেন, তো দেখবেন যে 1465 টাকা 50 পয়সা অবধি কিন্তু নেমে যায়, মানে ভালো রকম ডাউনে স্টার্ট করে স্টকটা, তারপর কিন্তু এর স্ট্রংনেসকে শো করে, এ কিন্তু ধীরে ধীরে পুল ব্যাক করে আলটিমেটলি কিন্তু পজিটিভে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এই যে মানে এতটা ডাউন চলে যায় মার্কেট আওয়ার্সে, সেটার পিছনে একটা কারণ রয়েছে, যে কারণে এই স্টকটা নিয়ে আমি ডিসকাস করছি। সেটা হচ্ছে যে কোকাকোলার যেটা ইন্ডিয়া বটলার HCCB, এরা প্ল্যান করতে চলেছে একটা আইপিও। তো কোকাকোলার বটলিং অপারেশনস ইন ইন্ডিয়া আর ম্যানেজড বাই HCCB। HCCB মানে হিন্দুস্তান কোকাকোলা বেভারেজেস, অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি হাফ এ ডজন ফ্র্যাঞ্চাইজিস রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোক, থামস আপ, স্প্রাইট, মিনিট মেড, মাজা অ্যান্ড কিনলে অ্যামং আদার্স। তো দেখুন এই যে HCCB কোম্পানিটা আছে, এরা নতুন করে আইপিও আনতে চলেছে। তো নতুন আইপিও আনলে ভিবিএলের উপর কী এফেক্ট পড়বে, অবশ্যই স্বাভাবিকভাবে যে নতুন আইপিও এলে এই স্টক মার্কেট থেকে মানে ভিবিএলের কাছ থেকে কিন্তু কিছু টাকা বেরিয়ে গিয়ে ওইখানেও ঢুকবে বা লাগবে, যে কারণে কিন্তু ভিবিএলের স্টক প্রাইস ডাউন যেতে পারে। সেই কারণে নতুন কোনো কম্পিটিটর মার্কেটে এলে একটু ভোলাটিলিটি দেখা যায়। কিন্তু যেহেতু ভিবিএল অনেক দিন ধরে মার্কেটে লিস্টেড আছে আর স্ট্রং স্টক একটা, কারণ অনেক দিন থেকেই দেখবেন যে ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যে কারণে কিন্তু এতটা স্ট্রং পুলব্যাক হয়। তো দেখুন এখানে ডিটেলে বলা আছে যে যে ইকোনমিক টাইম আছে, যেখান থেকে রিপোর্ট এর সোর্স থেকে জানা গেছে যে একটা পসিবল পাবলিক অফারিং আনতে চলেছে, এটা ইন্টারনাল প্ল্যানিং স্টেজে রয়েছে। তো এরা দেখুন একটা ইনভেস্টমেন্ট ব্যাংকারের সঙ্গে কথাবার্তাও বলছে যে লিস্টিংয়ের জন্য। আর এইখানে কোম্পানির তরফ থেকে বলা হয় যে এখানে কিন্তু গ্রোথ অপরচুনিটিটা খুব ভালো রয়েছে, এই জায়গাটা পড়লে ভালো করে বুঝতে পারবেন। সেই কারণে কিন্তু তারা প্ল্যান করছে যে একটা আইপিও নিয়ে আসা, যদিও এই আইপিওর ফিক্সড ডেট বা স্পেসিফিক টাইমের কিন্তু কোনো উল্লেখ নেই এই জায়গায়।
তো দেখতে পাচ্ছেন হোয়াইল স্পেসিফিক টাইমলাইন ফর দ্য আইপিও লিস্টিং রিমেন্স আনডিটারমাইন্ড। তো যেহেতু এখনও আনসার্টেনটি রয়েছে, তো সেই কারণে কিন্তু স্টকটা আজকে ভালো রকম পুল ব্যাক করে যায়। আর যেহেতু বলেইছি আগেও যে বরুণ বেভারেজেস লিমিটেড স্টকটার কিন্তু এই মার্চ এবং জুন কোয়ার্টারে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু এর আউটলুকটাও কিন্তু স্ট্রং দেখা যাচ্ছে, যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো স্টকটার উপর নজর রাখবেন। আর অবশ্যই স্টকগুলো নিয়ে যেগুলো আলোচনা করা হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।